স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH একদিকে সুপ্রিম কোর্টে চরম ধাক্কা খেল রাজ্য সরকার, এমনকি রাজ্যর ডিজিকে সুপ্রিম কোর্ট এফিডেভিট হলফনামা দেওয়ার নির্দেশ দিল যে রাজ্যে কেন গুন্ডামি হচ্ছে, রাজ্যে কেন ফর্ম পোড়ানো হচ্ছে, কেন বেআইনি কার্যকলাপ হচ্ছে এসআইআর কেন্দ্রের বাইরে। কিন্তু শুধু কি এসআইআর কেন্দ্রের বাইরে বেআইনি কার্যকলাপ আর গুন্ডামি হচ্ছে? গতকাল ব্যারাকপুর, আজকে শাসন, আজকে শিলিগুড়ি। বারবার প্রশ্ন উঠছে, এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কি গুন্ডাদের দিয়ে গুন্ডামি করে রাজ্যটাকে চালাতে চাইছেন, ভোটটাকে জিততে চাইছেন, আর সরকারটাকে কন্টিনিউ করতে চাইছেন? কারণ ব্যারাকপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সারাদিন ধরে সেই খবর আপনারা দেখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের একজন কাউন্সিলর এক বৃদ্ধকে বুকে লাথি মেরে খুন করেছে বলে ভয়ঙ্কর অভিযোগে গ্রেফতার হলো। বুকে লাথি মেরে খুন করে দিয়েছে কেন? কারণ সেই বৃদ্ধ বেআইনি নির্মাণের প্রতিবাদ করেছিলেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কাউন্সিলররা জানেন যে বুকে লাথি মেরেও খুন করে দেওয়া যায় রাজ্যে। তারা জানেন তারা প্রোটেক্টেড আছেন, না হলে করবেন কেন যদি আইন শৃঙ্খলাকে, আইন রক্ষকদের সে ভয় পেয়ে থাকে। শাসনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়, বেআইনি নির্মাণের ঘটনা আবারও উঠে আসে এবং প্রতিবাদ করায় পুলিশ বেধড়ক মারধর করে সাধারণ স্থানীয় মানুষকে, কখনো কাউন্সিলর, কখনো গুন্ডা, আর কখনো পুলিশ লাঠি সোটা দিয়ে মারধর করে লাঠি মেরে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতার স্বরকে চুপ করিয়ে রাখতে চাইছেন। প্রশ্ন থাকছে, কিশলয়ের অগ্নিবাণের বিশেষ প্রতিবেদন শুরুতেই, তারপরেই হাই ভোল্টেজ ডিবেট। আজকে থাকবেন বিগ ফেস নিউজ মেকাররা। প্রথমেই প্রতিবেদন দেখুন। বড় কাউকে থাকে আর বাবাকে রাতে বেঁধে মেরে ফেলতে থাকে, এই যে ঘুমাচ্ছে আমার ঘুমিয়ে পড়েছে। এতটাই জোরে লাঠিটা মেরেছেন উনি নিতে পারেননি, ছিটকে পড়ে গেছেন। এ কোন বাংলার ছবি? যেই বাংলা তার অকুতভয় মনোভাব, প্রতিবাদী সত্তার জন্য পরিচিত ছিল, সেই বাংলাতেই আজ প্রতিবাদ করা মানা। প্রতিবাদ করলেই জ্বলে ওঠে শাসকের রক্তচক্ষু। বাড়ির পাশেই লাগোয়া রয়েছে, দীর্ঘদিন ধরে উঠছে এই অবৈধ বিল্ডিংটা। আর এই অবৈধ বিল্ডিং একেবারে এই অধিকারী পরিবারের বাড়ির যে বিল্ডিং, এই যে পাঁচিল, এই পাঁচিলের একদম গা ঘেঁষে। এটাই তারা প্রতিবাদ করেছিলেন যে এইভাবে ইললিগাল যাতে বাড়ি বা অবৈধ নির্মাণ না হয়। পরিবার হয়তো এটা ভুলে গিয়েছিল, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসিত পশ্চিমবঙ্গ। এখানে অন্যায়ের প্রতিবাদ করা মহাপাপ, আর তারই শাস্তি পেতে হলো বছর 81-র তুলসী অধিকারীকে। তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যের লাঠিতে প্রাণ গেল বৃদ্ধের। ওই যে ডাক্তার ওই যে আমার এদিকে চলে আসছে বলে বলেছি বলে এই জন্য আমার বাবাকে চলে যেতে হলো। কোন জায়গাটা আপনারা? এই যে পুরোটাই পুরো প্লাস্টার ছিল, পুরোটাই অবৈধ ছিল। না না, শুধু দলে নয়, মমতা বন্দ্যোপাধ্যায় গুন্ডা পুষে রেখেছে উর্দের আড়ালে, এমনও অভিযোগ উঠে আসছে এই বাংলায়। শাসনে খোলা তারে রাজমিস্ত্রির মৃত্যুর ঘটনার প্রতিবাদ, আর সেই প্রতিবাদীদের পিটিয়ে বীর পুরুষ সাজে মমতার পুলিশ। এই মুহূর্তে বাংলার সামগ্রিক চিত্র। আজকে কাউন্সিলর লাথি মেরেছে কলকাতার অনতি দূরে। 21-এর নির্বাচনের পর 27 দিনে 56 জন বিজেপি কর্মীকে খুন করা হলো, 27 জন মহিলা গণধর্ষিতা হলেন। এরপরেও যদি এই সরকারটা এখানে থাকে তাহলে তার দায় কে নেবে? টোটাল লনেসনেস। একটা কাউন্সিলর তোলাবাজি করার জন্য মানুষকে খুন করছে, এটা সারা বাংলায় একই অবস্থা। দেখুন পুলিশ অতি সক্রিয়, তৃণমূলের তোলাবাজকে বাঁচাবার। 2021 সালের পর ভোট পরবর্তী হিংসায় কার্যত মৃত্যু মিছিল দেখেছিল এই বাংলা।
একের পর এক বিজেপি কর্মীদের নির্বিচারে খুন করা হয়েছিল। আর মমতার পুলিশ, তারা তো ধামা চাপা দিতে ব্যস্ত। হিন্দুদের বাড়ি যখন পোড়ানো হয় তারা তখন গর্তে লুকিয়ে থাকে, আর প্রতিবাদী দেখলেই বীরত্ব জাগে তাদের। দলের ভেতরে গুন্ডাদের পাশাপাশি পুলিশকে দিয়েও গুন্ডামি করিয়ে এই ক্ষমতায় টিকে মমতা। রিপাবলিক বাংলা। গুন্ডা ক প্রকার হয়, কি হয়, আজকের কিশলয়ের অগ্নিবাণের কুইজ কোয়েশ্চেন। গুন্ডা ক প্রকার হয়, কি হয়, গুন্ডামি ক প্রকার হয় আর কি হয়। স্যার, ম্যাডাম, যারা দেখছেন কিশলয়ের অগ্নিবাণের প্রিয় দর্শকরা, ঝটপট নোটবুক বের করে লিখে ফেলুন গুন্ডামি কয় প্রকারের হয়। এই রাজ্যে মূলত 3 প্রকারের হয়। এক হচ্ছে যারা ট্র্যাডিশনাল গুন্ডা, যারা গুন্ডামি করে থাকেন, যাদের প্রফেশনটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শাসনে লালিত পালিত হয়ে গুন্ডামি করা। 1 নম্বর গুন্ডামি, 1 নম্বর গুন্ডামির ফর্ম বা টাইপ। দ্বিতীয় টাইপ, গুন্ডামির দ্বিতীয় টাইপ কারা? কাউন্সিলর, নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি পদ ধরে বসে আছেন, কোথাও একটা জয়ী হয়েছেন, কাউন্সিলর হয়ে গিয়েছেন, বুকে লাথি মেরেই ফেলবেন আপনাকে, ধরতেও পারবেন না। গুন্ডামির দ্বিতীয় প্রকার। গুন্ডামির তৃতীয় প্রকার, তৃতীয় টাইপ, তারা ইউনিফর্ম পরে থাকেন, তাদের হাতে লাঠি সরকার তুলে দেয়, তাদের ইউনিফর্মে আবার তারা লাগানো থাকে, অর্থাৎ পুলিশ। অভিযোগ উঠে আসছে এ রাজ্যে বিরোধী কণ্ঠস্বরে পুলিশ সবচেয়ে বেশি গুন্ডামি করে। আমরা দেখেছি রাস্তায় চাকরি প্রার্থীদের ওপর লাঠি থেকে লাথি, হিন্দুদের র্যালিতে রক্তাক্ত করে দেওয়া, কিচ্ছু বাদ দেয়নি পুলিশ। আজকে এই গুন্ডামির রকম ফের নিয়ে কথা বলছি। প্রথম রকম ফের গুন্ডা, তারা তো গুন্ডামি করবেই, কিন্তু কাউন্সিলররা, একজন কাউন্সিলর যদি বুকে লাথি মেরে একজন বৃদ্ধকে মেরে ফেলে বলে অভিযোগে গ্রেফতার হয়, তাহলে এ রাজ্যে কোন সরকার চলছে স্যার? কত প্রশ্ন করব, প্রশ্ন করে করে গলা থেকে রক্ত বেরিয়ে আসছে, তাও এ সরকারের কোনো হেলদোল নেই। আমি কিশলয়ের অগ্নিবাণে আবার প্রশ্ন করছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে গুন্ডামিটাই কি নিউ নর্মাল? এটাই কি সাধারণত চলবে? আমি আর আপনি মেনে নেব? আজকে প্রশ্ন করছি, শুনুন যে বৃদ্ধের মৃত্যু হয়েছে তার পরিবারের লোকের বয়ান, তাদের বক্তব্য শুনুন। জোরে লাঠিটা মেরেছেন, উনি নিতে পারেননি, ছিটকে পড়ে গেছেন, গিয়ে সেন্সলেস হয়ে গেছে। এইটুকু থেকে ক্যান্টনমেন্ট, এইটুকুনি ব্যারাকপুর ক্যান্টনমেন্ট, তার মধ্যে উনি শেষ। আপনি দেখুন আপনি নির্মাণ কার্য দেখুন, কতটুকু ছেড়েছে, কতটুকু কি করেছে, আমরা এটা বলতে পারবো না। এটা হচ্ছে আমাদের অপরাধ, হচ্ছে এইটা, মানে চুপ করে থাকতে হবে, চুপ করে থাকতে হবে, এবং ওনার হয়েই বলছেন। এরপর কি আর কেউ প্রতিবাদের সাহসটুকু পাবে? আমরা বিচার পাই জানো। ওই যে থাকতে পারে, ওই যে আমার এদিকে চলে আসছে বলে বলেছি বলে এই জন্য আমার বাবাকে চলে যেতে হলো, এটাই হচ্ছে ওটা। এটা জনপ্রতিনিধি? হ্যাঁ, তাদের তো প্রমাণ হচ্ছে তো। হ্যাঁ, তো কি বলবো আর, এবার তাদের ব্যাপার, আমরা তো বলতে পারি না। আমাদের সাপোস হলো কি বলবো, কনস্ট্রাকশন করতে দেবো না এখনো পর্যন্ত। আমরা যদি এখনো লড়ে যাবো কনস্ট্রাকশন যে না হারে করে, এটা দেবে। তার বাবা চলে যাক, কিন্তু আমরা চেষ্টা করি যাতে কনস্ট্রাকশন না। ইনফরমেশন দিই দর্শকদের, আজকে ডিবেটে যাওয়ার আগে এই অভিযুক্ত কাউন্সিলর, কোট আনকোট খুনি কাউন্সিলরকে কি অভিযোগ দেওয়া হয়েছে, কি ধারা দেওয়া হয়েছে। একটি জামিন অযোগ্য, বাকি সব জামিনযোগ্য। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি ধারা দিয়েছে। জামিনযোগ্য ধারা বিএনএস এর 115(2) ধারা ইচ্ছাকৃতভাবে আঘাত, এটা হচ্ছে জামিনযোগ্য। প্রথমটা হচ্ছে জামিন অযোগ্য, বিএনএস 103/1 ধারা খুনের অভিযোগ, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন। তারপরেরটা হচ্ছে জামিনযোগ্য, বিএনএস 115/2 ইচ্ছাকৃতভাবে আঘাত করা। তারপরেরটা বিএনএস 126(2) জোর করে বাধা প্রদান করা। তারপরেরটা বিএনএস 351/2 ভয় দেখানোর ধারা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। বুকে লাথি মেরে ফেললে ভয় দেখানোর ধারা দেওয়া হয়। আজকে কিশলয়ের অগ্নিবাণের প্রথম প্রশ্নে, প্রথম অগ্নিবাণে আসবো। প্রশ্ন করছি আজ কিশলয়ের অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ এই মুহূর্তে নিলাম, তারপরে হাই ভোল্টেজ ডিবেট। রত্ন কোট আনকোট খুনি গুন্ডাদের কি বাঁচাতে পুলিশকে ব্যবহার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? পুলিশ প্রোটেক্ট করছে। কোর্টে যখন আমাদের সাংবাদিক প্রশ্ন করে তখন পুলিশের সামনেই
গুন্ডামি করা হয়, তাকে মারধর করা হয়, পুলিশ এসে মারধর করে, গুন্ডারা এসে মারধর করে, গুন্ডারা গুন্ডামি করে, পুলিশ গুন্ডামি করে, তারপর পুলিশ লঘু ধারা দেয় যাতে জামিন হয়ে যায়। প্রশ্ন করব আজ কিশোরের অগ্নিবাণ সন্ধ্যে 6টায় বাংলা টেলিভিশনের 1 নম্বর ডিবেট শো টিআরপি নিরিখে। এই মুহূর্তে আমার সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করাবো। আমার সঙ্গে রয়েছেন অর্জুন সিং, বিজেপি নেতা। আজকে সকাল থেকে যে প্রোটেস্ট হয়েছে বিজেপির, তিনি নেতৃত্ব দিয়েছেন। আমার সঙ্গে রয়েছেন সজল ঘোষ, বিজেপি মুখপাত্র, তিনি কাউন্সিলরও বটে। আজকের প্রশ্ন করব, কাউন্সিলর বুকে লাথি মেরে ফেলছেন তৃণমূলের, তার বক্তব্য নেব। সৌরপ্রিয় দত্ত, রাজনৈতিক কর্মী, তৃণমূলকে সমর্থন করেন, ওই এলাকার রাজনীতি ভালো বোঝেন। প্রশ্ন করব কেন তৃণমূল এই কাজ করছে। নীলাভ ব্যানার্জি, আইনজীবী, ব্যারাকপুর কোর্টেও প্র্যাকটিস করেন, তার কাছে প্রশ্ন করব ব্যারাকপুর কোর্টে এই গুন্ডামি কেন চলে। প্রীতিকর বাগচি, আইনজীবী, বহুদিন ধরে আইন প্র্যাকটিস করেছেন। প্রশ্ন করব আইনজীবী, একজন আইনজীবী তো বটে, সেই কাউন্সিলর প্লাস আইনজীবী, তিনি বুকে লাথি মেরে ফেললেন এবং বাকি আইনজীবীরা তাকে ডিফেন্ড করতে নেমে পড়লো কেন। আমি অর্জুন সিংকে দিয়ে শুরু করব। অর্জুন বাবু, আজকে সকাল থেকে আপনারা রাস্তায় নামলেন, পুলিশ আপনাদেরও ধাক্কাধাক্কি করলো, আমি দেখলাম, লাইভ আমরা টেলিকাস্ট করছিলাম। আমার প্রশ্ন হচ্ছে অর্জুন বাবু, একজন কাউন্সিলর বুকে লাথি মেরে একজন বয়স্ক মানুষকে মেরে ফেলবে, ডেড, মৃত্যু হয়ে গিয়েছে মানুষটা, নেই আর মানুষটা, সেই কাউন্সিলর তারপর অ্যারেস্ট হবে, প্রতিবাদ করলে আপনাদেরও টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে। আমার প্রশ্ন হচ্ছে, এই রাজ্যে তার মানে আইন শৃঙ্খলার দরকার নেই, পুলিশ সিস্টেমটা তুলে দেওয়া হোক, তৃণমূল কংগ্রেস নামুক, তৃণমূল কংগ্রেসের ক্যাডাররা নামুক আইন শৃঙ্খলা রক্ষা করতে। বলুন স্যার। না, পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা নেই, তৃণমূলের রাজ চলছে, তৃণমূল শাসকের আইন চলছে, আইনের শাসন এখানে নেই, এটা সবাই জানে। আপনারা কেন, বাংলার প্রত্যেকটা মানুষ জানে। এই কাউন্সিলর অ্যাডভোকেটও আছে, অ্যাডভোকেটকে মানে ওই কালো কোডটাকে আজকে কলঙ্কিত করেছে। একটা অ্যাডভোকেট মানুষকে যদি পুলিশ ভুল কাজ করে তাকে রক্ষা করার জন্য লড়াই করে, এই অ্যাডভোকেট এসিজিএমকে গালাগালি করে, এই অ্যাডভোকেট এডিজিকে গালাগালি করে, এই ওখানে সামান্য যারা নতুন যারা অ্যাডভোকেট আছে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে। প্লাস এর আগে আপনারা তো এই ঘটনা জানেন, এর আগে ওর অপোনেন্টের তৃণমূলের একজন কাউন্সিলর, ছোট্টু নাম, তার ভালো নাম এখন মনে পড়ছে না, তাকে ভোটের দিন মেরেছিল। ও যেহেতু একে তৃণমূল টিকিট দিয়েছিল, ওকে ভোটের দিন মেরেছিল, তা সত্ত্বেও 28 ভোটে মাত্র জিতেছিল, আর ওই লোকটা মারা যায় কিছুদিন পরে। এইটা নতুন কেস না, এর আগে ছোট্টুকে মেরে ফেলেছে এই রবিন ভট্টাচার্য। এই রবিন ভট্টাচার্য আগেও খুন করেছে এমন অভিযোগ করছেন। বললাম তো, ছোট্টু বলে কাউন্সিলর, সেম ওয়ার্ডে কাউন্সিলর, আগে তৃণমূলের কাউন্সিলর ছিল, তাকে টিকিট না দিয়ে একে টিকিট দিয়েছে, সেই লোকটা নির্দল দাঁড়িয়েছিল, তাকে ভোটের দিন পিটিয়েছিল, সে লোকটা পরে মারা যায়। আপনি তার বউকে খবর নেবেন, একদম এর অফিসের পাশে ওর বাড়ি আছে, ছোট্টুর বাড়িটা। এই লোকটা অ্যাবসলুট তোলাবাজি করার জন্যে ওখানে একটা সঞ্জীব বলে কাউন্সিলর আছে, ওই লোকটা যে লোকটা আছে সেও তৃণমূল করে। সে যখন ওকে ইলিগাল কাজ করছে, ওকে বলেছে, ওকে খিস্তি করেছে, বলেছে এই তুমি বেশি মাথা ঘামাবে না। তারপরে কি হলো, ওই সঞ্জীব কি করে ওকে দিয়ে একটা মিউনিসিপ্যালিটিতে কমপ্লেন করায়, সঞ্জীব সিং। সে কমপ্লেন করাবার জন্য যখন কমপ্লেন হয় তখন বাধ্য আছে, পৌরসভা থেকে লোক আসে, এই লোকটা আসার পরে খেপে গেছে কি আমার এখানে অন্য কাউন্সিলর কি করে সেই ভদ্রলোক, বয়স্ক লোক ওই চায়ের দোকানে ছিলেন, তাকে বলেছে, বয়স্ক লোক কিছু বলেছে, ফাট করে লাথি চালিয়ে দিয়েছে, এমন একটা জায়গা লেগেছে, সে লোকটা পড়ে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে, সেকে হসপিটালে নিয়ে যেতে রাস্তায় মারা গেছে। এই লোকটা না রিয়েলি একদম বদমাস লোক, অ্যাডভোকেটের নামে কলঙ্ক। কি করে আজকে কিছু অ্যাডভোকেট একজন সাংবাদিককে, আপনাদেরই সাংবাদিককে, একটা মহিলা সাংবাদিককে হাত ভেঙে দিল। আমি বলছি, আমরা তো চলে এলাম, আন্দোলনটা আমাদের ওখানে যেতে দেয়নি, আমরা থাকলে নিশ্চিতভাবে এই যারা কিছু লম্পট ওখানে অ্যাডভোকেটরা আছে, তারা এর অফিসে কাজ করে, তারা যে আজকে একটা সাংবাদিক যেতেই পারে, কথা বলতেই পারে, আমার নামেও কেস হতে পারে, তার জন্য আমাকে মারবে। অর্জুন বাবু, আপনি বলছেন এই অ্যাডভোকেট, এই কাউন্সিলর লম্পট, তোলাবাজ, গুন্ডা, কিন্তু এটা কি আলাদা কিছু নাকি সাধারণত তৃণমূলের কাউন্সিলররা এরকমই হয়ে থাকে বলে আপনি বলছেন? মানে আমি আপনার বক্তব্য বুঝছি না, এই একজন কি এরকম, মানে একজনকে সিঙ্গেল আউট করছেন কি? 10 দিন আগে জগদ্দলে একটা তৃণমূল কাউন্সিলরের ছেলে, বকলামে ওই তৃণমূল মহিলা কাউন্সিলর হলে তার ছেলে বা তার স্বামী কাউন্সিলর থাকে, সে একটা মুসলমানকে পিটিয়ে মেরে দিয়েছিল।
এই 10 দিন আগে জগদ্দলে আপনি ঘটনা শুনেছেন। তো ওখানে কাউন্সিলর মানে তোলাবাজ, কাউন্সিলর মানে মারবে, খুন করবে, কোনো অসুবিধা নেই। কিছুদিন আগে নৈহাটির বিষ্ণু অধিকারী প্রকাশ্যে গুলি চালিয়েছে, 6 রাউন্ড গুলি চলেছে, তার মধ্যে 2-3 জনকে অ্যারেস্ট করেছে, বিষ্ণু অধিকারীকে পুলিশ ডেকে ছেড়ে দিয়েছে। তো এরকম ওখানে লেগেই আছে, প্রত্যেকটা জায়গা কাউন্সিলর বা তোলাবাজি করবে বা জোর করে মারামারি করবে, লুট করবে। আর পুলিশ আর বলবেন না, এই রবীন ভট্টাচার্যকে কালকে মিডিয়া ঘটনা হওয়ার পরে খড়দা থানা নিয়ে গিয়ে ওসি নিজের ঘরের মধ্যে সারা রাত ওকে রেখেছে, ওখানে খাইয়ে দাইয়ে ওকে জামাই আদর করে সকালবেলা কোর্টে পাঠিয়েছে। মাত্র মার্ডার কেসে, সামান্য মার্ডার কেসে 14 দিন হেফাজতে নয়, 14 দিন চাইনি, 7 দিন চেয়েছে, 3 দিন পেয়েছে। হ্যাঁ, আমি অর্জুন একটা জিনিস দেখাতে চাই। আশা করি আমরা সবাই এখানে যারা এই মুহূর্তে আলোচনা করছি এবং দর্শকরা সাংসদ পার্থ ভৌমিককে চেনেন, গতকাল তিনি গিয়েছিলেন। পার্থ ভৌমিকের একটা বক্তব্য আমি শোনাতে চাই। তার আগে পার্থ ভৌমিকের বক্তব্য শোনানোর আগে তিনি পৌঁছেছিলেন গতকাল রাত্রে এই ভদ্রলোকের যখন মৃত্যু হয় বলতে তাকে খুন করা হয়, তার আগে পৌঁছেছিলেন ভদ্রলোক যার মৃত্যু হয়েছে তার ছেলে পার্থ ভৌমিককে কি বললেন শুনুন। তার পরিপ্রেক্ষিতে পার্থ ভৌমিক কি বলছেন ভালো করে শুনুন, দরকার আছে শোনা, শুনুন। আমাকে দেখতে হচ্ছে তোরা এত বড় লোকদার হয়ে গেছে, খুব বড় কাউন্সিলর আমাদের পাড়ার, বিরাট বড় কাউন্সিলর। আর বাবাকে রাতে দিনে মেরে ফেলতে থাকে, এই যে ঘুমাচ্ছে আবার ঘুমিয়ে পড়েছে, উঠবে না। যিনি স্থানীয় কাউন্সিলর আমাদের এখানকার, আমাদের দলের রবীন ভট্টাচার্য, তার সাথে এই পরিবারের প্রথমে ছেলে, পরবর্তীকালে তুলসীবাবুর সাথে তর্ক বিতর্ক এবং এসব হয়। এবং ওনাদের কথা অনুযায়ী ছেলে আমাকে যা বলল তাতে ওনার বাবাকে আমার কাউন্সিলর চরম অপমানিত করেন এবং দুজনের মধ্যে চরম তর্কাতর্কি বাগবিতণ্ডা হয়। পরবর্তীকালে সেই বাগবিতণ্ডাকে কেন্দ্র করেই ভদ্রলোক, আমি যতদূর শুনেছি, হার্টফেল করে মারা যান। ক্যামেরায় ছেলে পার্থ ভৌমিককে বলছেন আমার বাবার বুকে কাউন্সিলর লাথি মারে, বাবা লুটিয়ে পড়ে, বাবার মৃত্যু হয়, কোট আনকোট। ক্যামেরায় পার্থ ভৌমিক শুনছেন আর এই ভদ্রলোকের ছেলে বলছেন, যার মৃত্যু হয়েছে তার ছেলে বলছেন, পার্থ ভৌমিক ঠিক বেরিয়ে বলছেন 1 মিনিট বাদে যে আমি ছেলের মুখে শুনলাম ভদ্রলোকের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। এর চেয়ে বড় মিথ্যাচার ক্যামেরায় রিসেন্ট টাইমসে হয়তো ধরা পড়েনি। সৌরভ প্রিয়বাবু, আপনি ওই এলাকায় দীর্ঘদিন রাজনীতি করেন, আমি এটাও মানছি সোশ্যাল মিডিয়ায় আপনি নিন্দা করেছেন এই ঘটনার। আমার কথা হচ্ছে স্যার, একজন তৃণমূলের কাউন্সিলর একজন বয়স্ক ভদ্রলোককে বুকে লাথি মেরে ফেলবে, তারপর গ্রেফতার হবে, বুঝলাম স্যার। পার্থ ভৌমিক বেরিয়ে মিথ্যাচার করবেন, পার্থ ভৌমিককে ছেলে বলবে যে আমার বাবার বুকে লাথি মেরে ফেলেছে, পার্থ ভৌমিক বেরিয়ে বলবেন ছেলে বলেছে হৃদরোগে মারা গিয়েছে, ক্যামেরায় মিথ্যাচার ধরা পড়বে, তারপর গুন্ডামি হবে। শুধুমাত্র ব্যারাকপুর নয়, শাসনে পর্যন্ত আজকে খবর দেখিয়েছি। গুন্ডামিটাকে কি তৃণমূল কালচার বানিয়ে ফেলেছে? সৌরভ প্রিয়বাবু। না, আমরা তো 34টা বছর সিপিএমের গুন্ডামির বিরুদ্ধে উত্তর 24 পরগনার বুকে 90 দশক থেকে আমি উত্তর 24 পরগনার জেলাতে রাজনীতি করেছি। সম্রাট তপাদারের হাত ধরে, তখন সম্রাট তপাদার ছাত্র পরিষদের প্রেসিডেন্ট, তারপর তো সজল ঘোষ সিটি কলেজ, সেই সময় থেকে তার হাত ধরে আমার উত্থান, এখানে উনি রয়েছেন। এবং অবশ্যই আমি এটা বলছি যে অর্জুনদার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক, আমাদের সঙ্গে ভীষণ সুসম্পর্ক। ওনার নেতৃত্ব রাজনীতি করেছি এবং সিপিএমের বিরুদ্ধে প্রবল লড়াই অর্জুনদাও করেছে, এটার মধ্যে অস্বীকারের কিছু নেই। কিন্তু আমি আজকের এই ঘটনাটাকে, রবীন্দ্রনাথ ভট্টাচার্যর যে ঘটনাটা, অবশ্যই আমি ফেসবুকে নিজে বলেছি যে আমি ধিক্কার জানাই এবং এটাও আমি লিখেছি যে এই ধরনের কাউন্সিলরের এই ধরনের যে ওনাদের যে আচরণ এবং এই ধরনের কাণ্ড কারখানা, এতে আমার দলকে কালিমালিপ্ত করছে, আমার দলটার ক্ষতি করছে, আমার দলের বদনাম করছে। এই ধরনের কাউন্সিলরদের দলে রাখা উচিত না। এবং সঙ্গে এটাও আমি বলবো যে আমার দলের এইটুকুনি ক্ষমতা আছে যে আমার দল কিন্তু সঙ্গে সঙ্গে
অপেক্ষা না করে তাকে দল থেকে সাসপেন্ড করে দিয়েছে, দল থেকে বার করে দিয়েছে, তাকে বিন্দুমাত্র বিচারের আশায় বসে নেই যে কখন রায় আসবে তারপর সাসপেন্ড করেছে 6 মাসের জন্য, 6 বছরের জন্য সাসপেন্ড করেছে। খুন করলে 6 বছরের জন্য সাসপেন্ড আমি হয়। ব্যর্থহীন ভাষায় বলবো যে আজকে যে কাজ রবীন্দ্রনাথ ভট্টাচার্য করেছে সে এটা অনিচ্ছাকৃত হয়তো, কিন্তু এই ধরনের কাজ কোনো একটা পৌরপিতার করা উচিত নয়। একটা বুকে মানে হয়তো জানি না লাথি মেরেছে কি মারেনি বা ধাক্কাধাক্কি ছেলে বলেছে, বিশ্বাস করছি। ছেলে যখন বলেছে অবশ্যই সেটা হতেও পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি এই ঘটনা নিয়ে কোনো ডিফেন্ডেই যাব না, কারণ আমি ওই পরিবারের সঙ্গে সমব্যথী। কারণ আমার বাবার বয়সও 75 বছর বয়স, আমার বাবাও একজন পৌরপিতা আজকে ছিলেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমার বাবার সঙ্গে কখনো এই ঘটনা ঘটে, আর আজকে যদি আমি এইখানে দাঁড়িয়ে এর প্রতিবাদ না করি, পরবর্তীকালে আমার বাবার সঙ্গে এই ঘটনা ঘটতে পারে। কিন্তু আমার বিশ্বাস যেটা, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি এরপরেও এই কারণে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে এর শাস্তি আছে। যেমন আমি তোমাকে উদাহরণ দিই, 6 বছরের সাসপেনশন। হ্যাঁ বলছি, এটা শাস্তি। দেখো এটা তো দল তো আর ফাঁসি দেবে না, আমি দল তো জেনে নিতে চাইছি স্ট্যান্ডার্ডটা হচ্ছে খুন করলে 6 বছরের শাস্তি, 6 বছরের সাসপেনশন। দলের কি করা উচিত? আমি বলছি এটা তো করেছে, তাড়িয়ে দেওয়া উচিত স্যার। আমি বলছি তাড়িয়ে দিয়েছে তো। সাসপেন্ড মানে কি? না, সাসপেন্ড মানে তাড়ানো নয়। না, সে আমার দলের কেউ না এখন। না, সাসপেন্ড মানে টেম্পোরারি সাসপেন্ড করা হচ্ছে, 6 বছর পর আবার তৃণমূল করতে পারবে। 6 বছর পর কি হবে সেটা পরে দেখা যাবে, দল আরো বিষয়গুলো তাড়িয়ে দিল না দেখছে। কেন? কিন্তু কিশলয় একটা কথা, কৈলাস বিজয়বর্গীয় ছিল তো কাউন্সিলর, আমরা চোখের সামনে দেখেছি সে উইকেট নিয়ে মিউনিসিপ্যালিটির প্রশাসনিক লোকজনদের এমন মার মেরেছে, মাথা ফাটিয়ে দিয়েছে। আচ্ছা, কৈলাস বিজয়বর্গীকে বিজেপি সাসপেন্ড করেছে? করেনি। আমি এই ঘটনাকে ডিফেন্ড করছি না, কিন্তু আমি বলছি আমার দলে কেউ অন্যায় করলে তাকে শাস্তি দেওয়া হয়। আমি বলছি অর্জুনদা যখন আমাদের দলে থাকে, তখন তোমরা এই রিপাবলিক বাংলায় দাঁড়িয়ে বলেছে যে অর্জুন সিং এর মতন গুন্ডাদের নিয়ে আপনারা রাজনীতি করেন। না, একবারও এই রিপাবলিক শব্দ বলা হয়নি। না, বাহ, এখন বলা হয়নি, এই শব্দ বলা হয়নি। অর্জুন সিং এর মতো গুন্ডা নিয়ে আপনি রাজনীতি করেন, আমি বলতে পারবো, এইটুকু শিওরলি বলতে পারি, এই শব্দবন্ধ ব্যবহার হয়নি। আপনি ক্লিপিংস দেখান। 2019 সালে অর্জুনদার হাত ধরে সারা উত্তর 24 পরগনার বুকে এটার ক্লিপিংস আছে। তৃণমূল কংগ্রেস কর্মীরা খুন হয়েছে অর্জুন সিং এর নির্দেশে, যেটা আমরা জানি, এবং তার লোকজনরা যেভাবে মারধর করেছে আপনার নির্দেশে কে খুন হয়েছে স্যার? তারপরে সজলদার কাছে আসার আগে, না, এটা তো বড় অভিযোগ করছেন স্যার। আপনি একটা খুনের পরিপ্রেক্ষিতে একজন বসে রয়েছেন গেস্ট, আমার পাশে আপনি একটা অভিযোগ করে দিচ্ছেন। আমি বলছি যে রবীন্দ্রনাথ ভট্টাচার্য 2019 সালে অর্জুন সিং এর হাত ধরে বিজেপি যোগদান করেছিল। অর্জুন সিং এখানে বসে আছেন, আমার পাশেই বসে আছেন অর্জুন সিং। এমন না, আমি অর্জুন সিং এর উত্তর দেব। কোন লোক আছে যাকে অর্জুন সিং পয়দা করেনি নর্থ 24 পরগনার মধ্যে? একটা লোক খুঁজে বেড়াও, একটা লোক। তোমরা যখন ভয়ে সিপিএম এর ভয়ে বাড়ি থেকে বেরোতে না, আমি অর্জুন সিং তোমাদেরকে বের করে তৃণমূল করাতাম। আজকে অর্জুন সিং গুন্ডা, যখন তৃণমূলে আপনি খুন করিয়েছেন, আমি বলিনি দাদা, এটার উত্তর চাই। যখন তৃণমূল কংগ্রেস আমি ছিলাম তখন আমি গুড বয়। মমতা ব্যানার্জি আমার চোখ দিয়ে সারা উত্তর 24 পরগনা দেখে। যখন তৃণমূল ছাড়লাম তখন আমি গুন্ডা, আমি খুনি। মমতা ব্যানার্জি ক্ষমতা থাকলে একটা খুন কেসে আমাকে ভিতরে ঢোকাতে পারেনি কেন? উত্তর 254টা মামলা, 254টা মামলা তুমি 1 সেকেন্ডের মধ্যে ঢোকাতে পারোনি। আমি বলছি কি হলো? তার মানে কি হলো? তোমরা সাজিয়ে গুজিয়ে মিথ্যা মামলা, মিথ্যা মামলা। খুব ভালো। আজকে তুমি বলছে দল বের করে দিয়েছে, তাহলে তোমার দলের অ্যাডভোকেটরা আজকে সাংবাদিককে পেটাচ্ছে কেন যদি দল বের করে থাকে? আর দ্বিতীয় কথা হলো এই পার্থভূমি কি বলছে? তুমি আমাকে একটা উত্তর দাও। উনি হৃদয় 103/1 যদি কেস থাকে অ্যারেস্ট হয় কেন? ঠিক কথা। তৃণমূলে ইশারা ছাড়া হতে পারে না। বেশ, আমি যাব টপিকে ফিরবো। গুন্ডা সেটা তুমি 2019 সালে জানতে না? আরে সব গুন্ডাকে আমি পয়দা করেছি, তার মানে তোমরা সবাই গুন্ডা। তুমি জানতে না? যত তৃণমূলের গুন্ডা অর্জুন সিং পয়দা করেছে, 2024 সালে মমতা ব্যানার্জি কেন রেখেছে অর্জুন সিং এই গুন্ডা? অভিষেকের মঞ্চে তুমি উঠে, আরে অভিষেক আমার সামনে তিন করে বল খেলতো। আমি সজলদার কাছে যাব, এক সেকেন্ড হোল্ড, আমি উঠবো। আমি রিকোয়েস্ট করছি এক এক করে স্যার, সজল ঘোষ পার্থ ভৌমিক গতকাল বললেন যে এক সেকেন্ড সাসপেনশন হয়েছে নাকি, আমি কোথাও অফিসিয়াল কোনো কাগজ দেখিনি সাসপেনশনের। আরে ভাই, খুন করলে 6 বছরের সাসপেনশন স্যার, চিঠি কোথায় স্যার? 6 বছরের সাসপেনশনের পর সে আবার তৃণমূল করবে, অর্থাৎ খুনের এই হচ্ছে শাস্তি তৃণমূলে? আপনি বলুন স্যার। আমি বলছি 6 বছরের সাসপেন্ড আর আজীবনের বহিষ্কার তৃণমূলে দুটোই এক, কারণ 6 বছর তৃণমূল আর নেই।
আগামী 6 বছর তৃণমূলের ভবিষ্যৎই নেই, বিষয়টা একই। এই নিয়ে ফালতু কস্টলি টাইম, প্রতি সেকেন্ডের অনেক মূল্য, সেখানে এই ঝগড়া করার কোনো যুক্তি নেই। আমি বলছি শুনুন, উনি টিকিট না পেয়ে বিজেপি হয়ে গেছেন, আর এই লোকটা বিজেপি থেকে গিয়ে তৃণমূলের রানিং কাউন্সিলরের টিকিট কেটে ও টিকিট পেয়ে গেছে। তার মানে কত মিষ্টি গুড় ঢেলেছে ও, ভাবুন। আরে ভাই, দলটা তো এতেই চলে। আমি সত্যি বলছি, আমি এদের পরিবারটাকে চিনি, সৌরভদের পুরো পরিবারটাকে চিনি। আজকে পুরো পরিবার সাইবার কেন ও বলতে পারবে না, কারণ ওরা মিষ্টিটা দিতে পারেনি, তাই আজকে ওই বাড়িতে কাউন্সিলর নয়। কিন্তু সত্যিকারের সৎ, পরিশ্রমী এবং সিপিএম আমলে লড়াই করা একমাত্র ব্যক্তি ওই অঞ্চলে, সেটা হচ্ছে ওর বাবা, ওদের পরিবারটা, ওদের পুরো পরিবার। আজকে বলছি তারা আজকে লাইনেই নেই। আমি বলছি শুনুন, হ্যাঁ, মাল দিতে পারছে না। এই যে বলছেন না বদমাইশ লোক, অর্জুন দা বলছে, আরে বদমাইশ লোক বলে তো বদমাইশ দলে গেছে, সেই জন্য তো বিজেপি ছেড়েছে। আমি আপনাদেরকে বলছি যে দল সাসপেন্ড করলো, আর দলের উকিলরা ওখানে দাঁড়িয়ে ওর হয়ে দাঁড়িয়ে পড়লো। আমি আপনাকে লিখে দিচ্ছি, নির্বাচনের ফল বেরোনোর আগে এই লোকটাকে আপনি পাড়ায় দেখতে পাবেন, যদি ওরা বোঝে ফলাফল ওদের পক্ষে যাচ্ছে। যে মামলা দিয়েছে সেই মামলা অনিচ্ছাকৃত খুন, মানে আপনি এই মামলায় আপনি নিশ্চিন্তে থাকুন, জোর করে ওকে 1-1.5 মাস আটকে রাখবে, নির্বাচন হয়ে গেলে ফল প্রকাশের আগে ওকে ছেড়ে দিতে পারে, আর ফল প্রকাশ হলে তো পরের দিনই ছাড়বে এদের সরকার এসে গেলে। এই যদি অবস্থা হয় এই দলের, তাহলে এগুলোর এইসব নাটক করে লাভ কি? এই আমি আপনাকে বলছি শুনুন, এই জামানায় গত 15 বছরে প্রায় 1/2 ডজন কাউন্সিলর মরেছে। এই 1/2 ডজন কাউন্সিলরের মধ্যে একজন মাত্র কংগ্রেসের, বাকি সব ওদের নিজের দলের। খুনিরাও সব ওদের নিজের দলের। ওদের একটা এমএলএ মরে গেছে। আপনি কি ভাবছেন ওরা নিরাপদে আছে? কাউন্সিলররা মোটেও না। সব আমি বলছি দেখুন, এই কাউন্সিলরদের হাতে খুন কি প্রথম? শম্ভুনাথ কাউ এক চরে সাবার করে দিয়েছিল একটা লোককে, এই কয়েকদিন আগে তাকে ছাড়া পেয়েছে, সেও টাকা দিতে পারেনি বলে বেরোতে পারেনি। আমি বলছি দেখুন, এরা সবাই হচ্ছে তোলাবাজ। লড়াইটা কিসের? তোলাবাজির লড়াই, অন্য কিছু তো নয়। এই আমি আপনাকে মনে করাই, 2016 সাল, একটু পেছোতে হবে, 2016 সালে বাংলাদেশের শেখ হাসিনা বাংলার হাসিনাকে ফোন করলেন, বলছেন তোমার এলাকার, তোমার বিধাননগরের 41 নম্বর ওয়ার্ডের সম্ভবত কাউন্সিলর, তিনি তোলা চাইছেন, সেই তোলা দিতে না পারলে তাদের বাড়িতে গিয়ে হামলা করছে। পুলিশ তাকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছিল। আন্তর্জাতিক দল তোলাবাজিতে। হ্যাঁ, ওই পাশে ওর অনিন্দ বোধহয় নাম, অনিন্দ সুভাষচন্দ্র বোসের বাড়ি না, হ্যাঁ, সুভাষচন্দ্র বোসের বাড়িটা না আলাদা, সুভাষ দাকে ডেকে দিন, এ আলাদা। আমি বলছি বাগুইহাটিতে গত 25 সালে মানে বাগুইহাটিতে প্রমোটারকে এমন মারলো, প্রমোটার মৃত্যুর মুখ থেকে ফিরে আসলো কোনো রকমে। অতএব কাউন্সিলরের মারা এবং কাউন্সিলরের মরা দুটোই এই রাজ্যে খুব সাধারণ ব্যাপার। না, কিভাবে সাধারণ মেনে নেব সজলদা? একটা লোককে বুকে লাথি মেরে মেনে নেবে, এটা সাধারণ ব্যাপার? আরে বুকে লাথি মেরেছে, তাকে চর মেরে শম্ভুনাথকেও মেরে দিয়েছে, চর মেরে দিয়েছে কলকাতা পুরসভার কাউন্সিলর। হ্যাঁ, আমি আপনাকে বলছি শুনুন, সিপিএম আমলে যারা গুন্ডা ছিল, সিপিএম আমলে যারা ছিল গুন্ডা, তৃণমূল আমলে তারা কেউ, বেশিরভাগ কাউন্সিলর, কেউ এমএলএ হয়েছে। শওকত মোল্লা, যারা এই সিপিএম কিন্তু এই গুন্ডাগুলোকে পলিটিসাইজ করতো না, তাদেরকে দিয়ে বলতো তোরা ভোট লড়, এই তাদের ভোট লুট কর, ভোট লড় বলতো না। আমি বলছি শুনুন, ঝগড়া করে কেউ মরে গে, এই যে বললেন না যে পার্থ ভৌমিক দেখাচ্ছে যে ও তর্ক করেছে, হার্ট অ্যাটাক করে মরে গেছে। আচ্ছা, কেউ ঝগড়া তার 1 মিনিট আগে ছেলে বলেছে আমার বাবার বুকে লাথি মেরে কেউ মরে গেলে, ঝগড়া করে কেউ মরে, সৌরভ এসে চেঁচাতে আমিও তো মারা যেতে পারি, তার জন্য কি সৌরভ দায়ী হয়ে যাবে নাকি? ঠিক, অ্যারেস্ট হলো কেন আজকে? না, যাই হোক, আপনারা বলুন। মানে আমার বক্তব্য হচ্ছে, আপনারা যাই করুন না কেন, এই যে বললেন অর্জুন দা খুন করিয়েছে, লজ্জা করে না বলতে? তোমার পুলিশ মন্ত্রীর নাম কি? তোমার পুলিশ মন্ত্রী তাহলে অর্জুন সিং এর চুল ছিল। এটার উত্তর নেব। এখনো প্রীতিকর বাগচি, নীলাভ বলেননি, আমি ওদের কাছে আগে যাব। আমার আজকের এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ উঠে আসছে, নিয়ে অগ্নিবাণ দ্বিতীয় নিয়ে আমি দুজনের কাছে, দুজন আইনজীবীর কাছে পরপর যাব। ব্রেকিং নিউজ উঠে আসছে, শাসনে মৃত্যুর প্রতিবাদে পুলিশের লাঠিচার্জ হয়েছে। প্রতিবাদে নির্বিচারে লাঠিচার্জ করেছে পুলিশ, টেনে হিঁচড়ে বীরত্ব জাহির করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। অবৈধ নির্মাণ কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় একজনের। সেই মৃত্যুর পর
বিক্ষোভ দেখাতে শুরু করেন সাধারণ মানুষ। তাদের ওপর পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করেছে বলে অভিযোগ উঠে আসছে। বিগ ব্রেকিং নিউজ, শাসন থেকে উঠে আসছে প্রতিবাদীদের ওপর নির্বিচারে লাঠি চালিয়েছে পুলিশ। একটা বেআইনি নির্মাণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় একজনের এবং তারপরেই ভয়ঙ্করভাবে প্রতিবাদ হয়। প্রতিবাদে নির্বিচারে লাঠিচার্জ করে পুলিশ, সেই ছবি দেখছি। নেব দ্বিতীয় অগ্নিবাণ। প্রশ্ন করছি আজ আমি প্রীতিকর বাগচি এবং নীলাভর কাছে যাওয়ার আগে দ্বিতীয় অগ্নিবাণ, দ্বিতীয় প্রশ্ন আপনাদের স্ক্রিনে। কিশোরের অগ্নিবাণের দ্বিতীয় প্রশ্ন করছি, সুরক্ষা দিতে ব্যর্থ জনতা পিটিয়ে উর্দি বাঁচাচ্ছে মমতার পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি জনতা পেটাতে কাজে লাগে? প্রীতিকর বাগচি, আপনার কাছে আমার প্রশ্ন। ব্যারাকপুর কোর্টে আজকে আইনজীবীরা দাঁড়িয়ে পড়লেন, আর তৃণমূল বলছে ওরা আমাদের নয়, সাসপেন্ড করে দিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি করছিল? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ শুধুমাত্র জনতার ওপর লাঠিচার্জ করতে রয়েছে, এই গুন্ডাদের কন্ট্রোল করতে নয়? বলুন ম্যাম। মমতা ব্যানার্জির পুলিশ গুন্ডা কী করে কন্ট্রোল করবে? উনি তো নিজেই বলেন আমি গুন্ডা কন্ট্রোল করি। পুলিশের তো সেটা কাজ না, ছেড়ে দিন, এই প্রশ্নটাই আসছে না এখানে। আর প্রথমত একটা কথা বলি, একজন আইনের ছাত্রী হিসাবে বা এখন একজন আইনজীবী হিসাবে যখন কোনো আইনজীবীকে এই ধরনের কোনো কাজকর্ম করতে দেখি, আমার তো ব্যক্তিগতভাবে আমি ভীষণ এটাকে অপছন্দ করি। আমাদের তো এটা কাজ না। আচ্ছা, আমি ধরে নিচ্ছি যে সাধারণ মানুষ যারা আছেন সমাজের, তারা হয়তো আইন সম্বন্ধে তাদের অজ্ঞতা থাকতে পারে, কিন্তু কোনো আইনজীবীর তো আইন সম্বন্ধে কোনো রকম অজ্ঞতা থাকতে পারে না। সুতরাং আইনজীবীরা কালো কোট পরে যদি এরকম এই ধরনের ঘটনা ঘটায়, এর থেকে দুঃখজনক তো কিছু হয় না। আর যারা এই ধরনের ঘটনা আজকে ঘটিয়েছে, তারা কিন্তু সাহসটা কোথাও না কোথাও গিয়ে পাচ্ছে এই তৃণমূলের থেকেই। কারণ এরা ভাবছে যে সাংবাদিকদের সাথে যখন তখন যা খুশি তাই করা যাবে। সবাই যখন সমাজের করতে পারছে, আমরাও করব। সেটা কিন্তু মানে সম্পূর্ণভাবেই না, মানে জিনিসটা আমি কোথাও গিয়ে বলবো না যে এইটা কোনো রকমভাবে যে তৃণমূলই করাচ্ছে। এই যে আজকের যে ঘটনাটা আইনজীবীরা যেটা করেছে, সেটা আমি বলছি না যে তৃণমূল করাচ্ছে, কিন্তু তৃণমূল প্রত্যেকটা মানুষের কাছে না একটা সাহস দিয়ে দিচ্ছে যে তোমরা সাংবাদিকদের সাথে যা পারবে করো। আজকে এই ঘটনাটা আমি দেখলাম, আপনাদের এই টেলিভিশনে আমি দেখেছি, এখনও দেখতে পাচ্ছি যে ঘটনাটা ঘটেছে, এটা খুব লজ্জাজনক ব্যাপার। মানে একজন আইনজীবী হিসেবে আমি বসে এখানে কথা বলছি, আর সেখানে আমারই ফ্র্যাটার্নিটির কিছু মানুষ এইভাবে সাংবাদিকদের হেনস্থা করছে, যেটা কোনো রকম। মমতা ব্যানার্জি আইনজীবী, যেখানে মমতা ব্যানার্জি নিজে বলছেন আমারও কিন্তু এলএলবির একটা ডিগ্রি আছে, সেখানে এই ধরনের ঘটনা ঘটছে। আমি বললাম না, ওনার থেকেই তো অনুপ্রেরণা নিয়ে বাকি কাজগুলো হচ্ছে। আর যারা ভাবছে, ব্যারাকপুর কোর্টের যে আইনজীবী, তারা আমার ফ্র্যাটার্নিটির লোক, আমার দুঃখজনক লাগছে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে, বাট কিন্তু প্রতিবাদ তো কোথাও একটা করতে হবে। ভুল যেটা সেটা তো বার অ্যাসোসিয়েশনে, তাই তো? বার অ্যাসোসিয়েশনে, হ্যাঁ, বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারিকে বাঁচাতে নেমে পড়েছে নাকি আইনজীবীরা? দেখুন, এবার ব্যাপারটা হচ্ছে, ওরা যদি ভেবে থাকে যে এইভাবে তাকে বাঁচাতে পারবে, আইনটা না জানলে যেটা হয়, কোনো কিছুর বিষয়ে আমি আইনজীবী, বাট আইন সম্বন্ধে আমার কোনো ধারণা নেই, আমি অজ্ঞ, সেটা তো আরো ভয়ঙ্কর ব্যাপার। আপনি বলতে পারেন যে আমি আইন সম্বন্ধে জানি না, আমি যদি আপনার পাশে বসে এখানে রোজ কোর্টে গিয়ে বলি আইনজীবী নিজেকে বলছি, এদিকে আইন জানি না, ওরা সেম ওই জিনিসটাই করলো। ওরা ভাবছে এতে হয়তো রবীনবাবুর কোনো রকম সুবিধা হবে, বা উনি হয়তো কোনো রকম ভাবে এই জায়গাটা থেকে একটু হয়তো সরে দাঁড়াতে পারবে। কিন্তু ম্যাম, আমার প্রশ্ন হচ্ছে, হৃদরোগে কেউ যদি মারা যায় ঝগড়া করতে করতে, যার সাথে ঝগড়া করেছে তাকে কি খুনের ধারায় মামলা দেওয়া হয়, জেল করা হয়? না, এখন ব্যাপারটা দেখুন, আপনি এখানে যে ছেলে বলছেন বুকে লাথি মেরেছে, পার্থ ভৌমিক বলছেন নাকি ঝগড়া হয়েছে। এবার এটা তো তৃণমূলের ইন্টারনাল ব্যাপার। তৃণমূলের কাউন্সিলর এখানে অভিযুক্ত, আর তৃণমূলের এমপি এসে আর এক কথা বলছেন। তাহলে পার্থ ভৌমিক যে কথাটা বলছেন, আর তার সাথে রবীনবাবুর ক্ষেত্রে যে যে সেকশনসগুলো আমরা দেখছি যেগুলো দিয়েছে, যদিও বা তার মধ্যে কিন্তু 103 সাবসেকশন 1 আছে, আমি যদি খুব আমার সঙ্গে রয়েছে এটা বিএনএস 103 সাবসেকশন 1, ঠিক আছে। সেটা কিন্তু নন বেলেবল অফেন্স। নন বেলেবল, একটা নন বেলেবল, তিনটে বেলেবল, এই 4-5 ধারা দেওয়া হয়েছে। নন বেলেবল হতে পারে, কিন্তু এই মামলায় আপনি এনাকে কতদিন জেল কাটাতে পারবেন? 3 দিন, 3 দিনের বেশি, পরের দিনে ওর জেল কাস্টডি হয়ে যাবে। নন বেলেবল তো অনেক কিছুই নন বেলেবল হয়, কিন্তু নন বেলেবল মানে এমন নয় যে বেল পাবে না, এ দেখবেন হয়তো মাস 1.5-2 মধ্যে বেল পেয়ে যাবে। এটা মার্ডার, মানে অ্যাজ লাইক অ্যাজ 302। খুনের অভিযোগ, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন। আমার কথা হচ্ছে, কেউ ঝগড়া করলে কি খুনে পারবে না, চার্জশিটে দাঁড় করাতে পারবে না। পার্থ ভৌমিক বলছেন ঝগড়া করেছে। আমি নীলাভর কাছে আসছি, অর্জুন সিং কি বলছেন? এক সেকেন্ড, আমি আসছি নীলাভর। একটা লজিক আছে, এই যদি ওনার ফরেনসিক হয়,
ওনার যদি বিছারা অমুক সমুক সব জিনিসকে ফরেন্সিক হয়, সেটাও আবার স্টেট ফরেন্সিক হলে হবে না, যেটা সেন্ট্রাল ফরেন্সিক যদি হয় তাহলে নিশ্চিতভাবে ওই লাথি দিয়ে ওই ভদ্রলোক মারা গেছেন এটা প্রমাণ হয়ে যাবে। কিন্তু স্টেট ফরেন্সিক হলে সেটা প্রমাণ হবে না, মানে মমতা ব্যানার্জি ফরেন্সিক, ঠিক, উনি কালোকে সাদো বানিয়ে দিবেন। আর দ্বিতীয় কথা, যে রাজ্যের আইনমন্ত্রী হাইকোর্টে বসে শুভ্রা ঘোষের ঘরে বসে আইপ্যাকের মামলা করতে দিল না, আপনি বলছেন তৃণমূলের অ্যাডভোকেট না, ওরা সবই তৃণমূল অ্যাডভোকেট। ব্যারাকপুর কোর্টে 19 সাল বয়স থেকে আমি কোর্টে যাতায়াত করি, উকিল না হলেও। কোন লোক তৃণমূল করে, কোন লোক বিজেপি করে, কোন লোক মানে যাওয়া আসা হয় তোমার 19 বছর বয়স থেকে, কেন বলবো? সমাজসেবার জন্য না, কেন বলবো? সমাজসেবার নাম দেওয়ার জন্য। তোমার মতন লোকেরা সিপিএম এর দালালি করলো আর তৃণমূল হয়ে জানতে চাইলাম সিপিএম এর দালালি করতো। আমরা সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে তোমার দলকে আমরা ক্ষমতা এনেছিলাম, আর তার জন্য আমাদের কোর্টে যেতে হতো, আজকেও আমাদের কোর্টে যেতে হয়। নীলাভ, ব্যারাকপুর কোর্টে যদি ভুল না করে থাকি আপনি প্র্যাকটিস করেন, বহুদিন যাতায়াত রয়েছে, হ্যাঁ আপনি জানেন এই লোকগুলো যারা আজকে ওনার হয়ে দাঁড়াচ্ছে, এবং এই ভদ্রলোক বলতে আমি মানে লজ্জা পাচ্ছি, ভদ্রলোক নয় উনি, খুনি বলে মনে করা হচ্ছে, অভিযোগ রয়েছে, সেও আবার নাকি সেক্রেটারি বার অ্যাসোসিয়েশনে। বলুন স্যার। দেখুন, প্রথমত যে ঘটনা রবীন্দ্রনাথ ভট্টাচার্য ঘটিয়েছে, আমরা বলতে পারি আইনজীবী পেশার তিনি একটা লজ্জা। একদিকে আইনজীবী আর একদিকে নির্বাচিত জনপ্রতিনিধি, যদিও ছাপ্পা ভোটে ভোট তো হয় না, ছাপ্পা ভোটে এরা জিতেছে, তবু খাতায় কলমে তো নির্বাচিত জনপ্রতিনিধি। ফলে একজন সিনিয়র আইনজীবী এবং একজন নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে একজন 81 বছরের বৃদ্ধকে লাথি মেরে খুন করছে, সেটা অত্যন্ত লজ্জাজনক একটা আইনি পেশার ক্ষেত্রে। এটা আমাদের কাছে লজ্জা যে এই ধরনের লোক আইনজীবী এবং ব্যারাকপুর কোর্টের সেক্রেটারি হয়ে বসে রয়েছে। শুধু তাই না, তার সেক্রেটারির পদকে কাজে লাগিয়ে, তার কাউন্সিলর পদকে কাজে লাগিয়ে ব্যারাকপুর কোর্টের মধ্যে তার যাবতীয় মানে যাকে বলে আর কি একনায়কতন্ত্র চলা, সেটা চলে। অর্জুন দারাও জানে, সবাই জানে অন্য এই এলাকার কীভাবে তার একনায়কতন্ত্র চলে। তো এই জায়গায় দাঁড়িয়ে এই যে ঔদ্ধত্য, এই যে সীমাহীনভাবে এদের এই ক্ষমতার প্রদর্শন, তার কারণটা কি জানেন? আসল কারণটাই বেআইনি নির্মাণ। কারণ এই বেআইনি নির্মাণগুলো হচ্ছে তৃণমূলের কাউন্সিলরদের ভাত আর রুটি জোগায়। এই বেআইনি নির্মাণ বিষয়টা না থাকলে তৃণমূলের কেউ কাউন্সিলর হতে যাবে না। দেখবেন তৃণমূলে যত না এমপি এমএলএ হওয়ার জন্য মারামারি, তার থেকে বেশি মারামারি কি কাউন্সিলর কে হবে, চেয়ারম্যান কে হবে। কারণ কি, আরে আসল মাল তো ওখানে, মানে তৃণমূলদের ভাষায় মাল তোলার জায়গা ওইটা। ওইখানে যে কাউন্সিলর হবে সে কাঠা ধরে ধরে, স্কয়ার ফিট ধরে ধরে, এমএলএ এমপি হওয়ার চেয়ে কাউন্সিলর হওয়ার ডিমান্ড বেশি আছে তৃণমূলের কাছে। কারণ রেট চার্ট আছে তো, যে এত টাকা করে স্কয়ার ফিটে দিতে হবে। তাই সৌরভপ্রিয়দা দিয়ে অবৈধ নির্মাণ কাউন্সিলর হওয়ার রেট চার্ট বেশি বলছে, কাউন্সিলর যে লাঠি মারছে। হ্যাঁ, এক সেকেন্ড সৌরভপ্রিয়দা, ছোট্ট করে উত্তরটা নেই। আমার আইডিয়া নেই, নীলাভ হয়তো কোনো তৃণমূল কাউন্সিলরের সঙ্গে থাকে, সেখান থেকে তোলাবাজির টাকা। আরে আমার থাকতে হয় না, নীলাভ ব্যানার্জির তোলাবাজির টাকা খেতে হয় না, ও জানে, ও হিসাব আপনারা জানবেন। আপনারা তৃণমূল করেন তো। সুজিত বোস ভাইস চেয়ারম্যান হয়ে, সুজিত বোস ভাইস চেয়ারম্যানে 5000 কোটি টাকা রোজগার করলো, তারপরে জানেন না। বাবা কতদিন কাউন্সিলর ছিলেন? কতদিন কাউন্সিলর? 5 বছর। 5 বছর। কোন টার্মে? 2009 থেকে 15। 2009 থেকে 15, মানে শুরুটা হয়েছিল সিপিএম এর টার্মে। কত বছর তৃণমূল করছেন? ওখানে এর আগে কেউ তৃণমূল করতো কিনা? 9 থেকে 15 বছর পর সেই মানুষটার কাউন্সিলর নয় কেন? আরে ভাই, এই তো কারণ তুমি মাল তুলতে পারো না। তুমি বাবার ছেলে আগে না দলের ছেলে আগে? তুমি বাবার ছেলে আগে না দলের ছেলে আগে? সবসময় ছিল না যে দল যাকে যোগ্য মনে করে তাকে দেবে। রাজনৈতিক প্রশ্ন করছেন উনি, রাজনৈতিক প্রশ্ন করছেন। তুমি বাবার রাজনৈতিক প্রশ্ন তুমি বাবার ছেলে না দলের ছেলে? আরে আমি আগে বলবো, আমি আগে আমার বাবার ছেলে। অবশ্যই একদম পরিবার দল এক নয় দাদা। আমি প্রশ্ন করি, তোমার বাবার সাথেই অসম্মান হয়েছে, এটা কোনো ব্যক্তিগত নয়। আমি ওর বাবাকে শ্রদ্ধা করি, উনিও আমাকে ভালোবাসেন পুত্র সম। আমি তাই এই কথা বলার সাহস পাচ্ছি যে সেই মানুষটাকে যারা জায়গা দেয়নি এ সেই দলের ওই চিৎকার করছে। সত্যিকে সত্যি বলতে হবে, নয়তো তোমার ভবিষ্যৎ প্রজন্ম তোমাকে সত্যিটাই বলছি, আমরা তো সাপোর্ট করছি। সত্যিটা কি? সত্যিটা গুন্ডামি। তুমি সত্যি বলতে পারবে? তৃণমূলের কোন কোন লেভেলে গুন্ডামি চলে? দাঁড়িয়ে একটা পাগল লোক মারলো, সেই লোকটা মার্ডার হলো, আজ পর্যন্ত কেস চললো না কেন? কেন খোঁজা হলো না? আমি বক্তব্য শোনাতে চাই। আজকে এক সেকেন্ড, আজকে ইউটার্ন নেওয়ার আগে আমি একটা বক্তব্য শোনাতে চাই।
আজকে কিশলয়ের অগ্নিবাণের ইউটার্ন নিয়ে প্রত্যেকের কাছে যাব, প্রত্যেকের বক্তব্য শুনবো। মিনিট পরে ফোন করুন। ইউটার্ন নেওয়ার আগে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাবো। ইউটার্ন হচ্ছে ব্যর্থ মমতার প্রশাসন, মুখ ফিরিয়েছে জনতা, এবার কি গদি ছাড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়? কেন প্রশ্ন করছি? মমতা বন্দ্যোপাধ্যায় একটা বক্তব্য শোনাতে চাই আমি, শুনুন। আর একটা ইদানিং প্রবণতা আমি দেখছি, কেউ কেউ ইললিগাল কাজ করছে এবং পুলিশ সেটা চোখ বুজে দেখছেন। আমি অ্যান্টি করাপশন সেলও তৈরি করেছি বাংলায়, মনে রাখবেন, এবং আমরা কিন্তু নজর রাখছি কে কি করছেন না করছেন। ওখানে তো আজকে আমার একজন পুরো সহকর্মীকে মার্ডার হয়ে গেল এসপির অপদার্থতার জন্য, তার সিকিউরিটিও আগে তুলে নেওয়া হয়েছিল। আমি পার্সোনালি চিনতাম, তোমরা নিজেরাই যদি নিজেদের মতো গ্রুপ তৈরি করে নাও তাহলে হাউ দ্য পিপুল উইল সাস্টেন। শীতলকুচিতে কাজে লাগাও, দিনহাটায় কাজে লাগাও, বর্ডার এরিয়ায় কাজে লাগাও, হেডকোয়ার্টারে একজনকে বসিয়ে রাখবে, সে শুধু চা বিস্কুট করে বাড়ি চলে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পুলিশের ব্যর্থতা মেনে নিয়েছেন, পুলিশের ব্যর্থতা মেনে নিয়েছেন, জনতার সমর্থনও হয়তো চলে গিয়েছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে নেতাদের পদলেহন করা কি পুলিশের কাজ? এই মিনিংটায় যখন উনি কথা বলছেন, আমার প্রশ্ন আজকে, ব্যর্থ মমতার প্রশাসন, মুখ ফিরিয়েছে জনতা, গদি ছাড়বেন কি মমতা বন্দ্যোপাধ্যায়? প্রত্যেকের কাছে আসবো। আমি সৌরভপ্রিয়দার কাছে আসার আগে অর্জুন সিং এর কাছে যাব। অর্জুন সিং, আমার প্রশ্ন হচ্ছে, আপনি সাংবাদিকদের কথা বলছিলেন, আমাদের একজন সাংবাদিক সন্তু পান, তাকে অ্যারেস্ট করা হয়েছিল। আমাদের একজন সাংবাদিক পলাশ কিছুদিন আগে মার খেয়েছে। আমি কিশলয় সাংবাদিক হিসেবে আমি দুবার বাড়ি ফেরার সময় আমার উপর অ্যাটাক হয়েছে, সারা শরীর রক্তাক্ত করে, সারা শরীরে স্টিচ পড়েছে। আজকে আমাদের সাংবাদিক ঐন্দ্রিলাকে মারধর করা হয়। সাংবাদিকদের কথা ছেড়ে দিলাম স্যার, সাইড করে দিলাম, ধরলাম সাংবাদিকের প্রাণের কোনো দাম নেই, কিন্তু মানুষের প্রাণের তো দাম আছে স্যার। বুকে লাথি মেরে মেরে ফেলবে মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশের নিজেই পুলিশ নিয়ে প্রশ্ন তুলবেন। আরে উনি তো পুলিশ মন্ত্রী, বলুন স্যার। মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, মমতা ব্যানার্জি নিজের পুলিশকে যখন বলেন মাইকটা বাজছে না কেন, দেখছো না তোমরা কেন, এই মমতা ব্যানার্জির পুলিশ থেকে কি আশা করতে পারেন যে মমতা ব্যানার্জি নিজে পুলিশকে বলছে মাইক বাজছে না কেন, তুমি এটা দেখোনি কেন? যে মমতা ব্যানার্জি ওই বাড়ির কাপড় পরে বেরিয়ে গেছেন কিন্তু মাইকটা পুলিশ ধরে নিয়ে এসছে, সেটা পুলিশের কাজ দিয়ে দিয়েছেন, সেখানে পুলিশ কি করতে পারে? পুলিশের কিছু করার নেই। মমতা ব্যানার্জি হাত থেকে পুলিশ কেন, গুন্ডা কেন, বাংলার কোনো ব্যাপারটা মমতা ব্যানার্জি আর হাতে নেই, কিচ্ছু নেই, ভাইপো নেই। মমতা ব্যানার্জি ভাইপো এমন, মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী, সারা বাংলার স্বাস্থ্য এমন ঠিক করে দিয়েছেন কি বাড়ির লোকের চোখের অপারেশন করাতে আমেরিকা যেতে হয়। সেই স্বাস্থ্যমন্ত্রী আর সেই পুলিশ মন্ত্রীকে আর কিছু বলার নেই। এই সারা বাংলার একই হাল আছে, গুন্ডা পুলিশ একসঙ্গে মিলে এই সরকারকে চালাচ্ছে। আর মমতা ব্যানার্জি মঞ্চে থেকে দাঁড়িয়ে সেই পুলিশকে বাহ বাহ করছেন, কেন সেই পুলিশ উনার জন্যে ছাপ্পা মারে, উনার জন্য এবিএম মেশিন চুরি করে। সৌরভপ্রিয় বাবু উত্তর কাউন্টার করবেন, অর্জুন সিং ভার্সেস সৌরভপ্রিয় বাবু, উত্তর সৌরভপ্রিয় বাবু। আমি খুব পরিষ্কারভাবে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে 2024 সালে অভিষেকের মঞ্চে শ্রমিক ভট্ট, আমরা অর্জুন সিংকে দেখতে পেয়েছিলাম। 2024-এর পর থেকে মনে হয় ওনার বোধোদয় ফিরেছে, মানে টিকিট না পাওয়ার পর থেকে ওনার তৃণমূলের বিরুদ্ধে সব কিছু হয়েছে। এতদিন কিন্তু এই কথাগুলো অর্জুন সিং বলেননি। সুতরাং যে টিকিটের জন্য রাজনীতি করে তার কথার কি গুরুত্ব আছে, যে বারবার দল পরিবর্তন করে তার কি গুরুত্ব জনতার কাছে আছে, সেটা উত্তর জনতা দিতে পারবে। এবং আবার একটা ঘটনা মনে পড়ে যে আজকে যে শ্রমিক ভট্টাচার্য যিনি সভাপতি হয়েছেন, তাকে আই এম সরি শান্তির ছেলে বলে যে আক্রমণ করেছিল রাস্তার মধ্যে, সেই অর্জুন সিং আজ এখানে বসে আছে, আর সেই শান্তির ছেলের নিচে আজকে অর্জুন সিং রাজনীতি করতে হচ্ছে। শান্তির ছেলে বলে তাকে কোন দলে থেকে বলেছিল? আমি তোমার দলের শান্তির ছেলে ভাষার কথা বললে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ক্লিপিং আছে স্যার। ভাষা যদি হয় মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে কি বলেন চালিয়ে দিতে পারি না, ভাষা আমি চালিয়ে দিতে পারি। ভাষা থেকে ফিরে আসি। আমি গুন্ডা, আমি মানুষের প্রাণ চলে গেছে, কোন ভাষার কথা বলছি? এটা কল্যাণ ব্যানার্জি, কুণাল ঘোষ এদের মাতৃভাষায় পরিণত হয়েছে। আমি ধরে নিলাম, আমি দেখিনি, আমি ওর কথা মানুষের প্রাণ চলে গেছে ধরে নিলাম শান্তির ছেলে উনি বলেছেন।
মানে অর্জুন সিং বলেছেন বন্ধের দিন আরে ভাই, এক মিনিট দাঁড়াও না। কোন দলে থেকে বলেছেন? সেই দলের শান্তির ছেলেরা তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছিল? তুমি তাহলে ক্লিপিংটা বের করে দাও। উত্তর দিতে হবে তো। আমার ডিসেন্সি ল্যাঙ্গুয়েজের ডিসেন্সি। আমি আসি, আমি একটা কথা বলি, এক সেকেন্ড। আমার অর্জুন দা, যত বয়স তার রাজনীতির জীবন আমার আছে। কে তুমি যাওনি দাদা? তেড়ে গেছি, তেড়ে গেছি, নির্দেশে আমি বলছি আমার তো ডিবেট টপিক ল্যাঙ্গুয়েজ না। অর্জুন দা মমতা নির্দেশে বিধানসভা ভাঙিনি আমরা। মমতা নির্দেশে বিধানসভা ভাঙে 13,700 টাকা ফাইন দিইনি। কি বলছো তুমি? অর্জুন দা, আমি একটা কথা বলি, ডিবেটটা তো ল্যাঙ্গুয়েজ নিয়ে নয়। অর্জুন দা আমি একটা কথা বলি, এক সেকেন্ড সজল দা, ডিবেটটা তো ল্যাঙ্গুয়েজ নিয়ে নয় স্যার, একটা লোকের প্রাণ চলে গেছে, এটা হচ্ছে ডিবেট। নীলাভ 30 সেকেন্ডস। প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের বাইরে থাকে তাহলে উনি প্রশাসনটা ধরে বসে আছেন কেন? উত্তর, তারপর আসি ম্যাম আপনার কাছে। নীলাভ, দেখুন, সারা পশ্চিমবঙ্গ জুড়ে যত গুন্ডা মস্তান ক্রিমিনাল ছিল তারা কেউ এখন তৃণমূলের এমপি, তৃণমূলের এমএলএ, তৃণমূলের কাউন্সিলর, পঞ্চায়েতে সব জায়গায় বসে। আর এরা নিজেদের এলাকা এখন জমিদারের মতো হয়েছে। কাউন্সিলররা নিজেদের এলাকার জমিদার, এমএলএরা কোথাকার জমিদার, এমপিরা জমিদার, এবং এদের এই জমিদারেরতে এদের লেঠেলে পরিণত হয়েছে পুলিশ। এরা যা হুকুম করবে সেই কথা শুনে পুলিশ চলবে। এদের পুলিশকে যদি বলে এই উঠে দাঁড়াবে, বসতে বললে বসবে। তাই তৃণমূলের নেতাদের কথায় এখন পুলিশ উঠছে বসছে, পুলিশের আলাদা করে কিছু করার নেই। গুন্ডারা এখন পুলিশকে কন্ট্রোল করছে, পুলিশের কথায় গুন্ডা চলছে না, গুন্ডারা গুন্ডার কথায় পুলিশ চলছে। তাদের কথায় বেশ, প্রীতিকর বাচ্চি 30 সেকেন্ডস চলছে। 30 সেকেন্ড ম্যাম। দেখুন, এখন মমতা বন্দ্যোপাধ্যায় এখন দোটানায় পড়ে গেছে যে পুলিশের সম্বন্ধে ঠিক কথা বলবো নাকি আগে আমি ঘর সামলাবো, নাকি জনগণ আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আমি তাদেরকে সামলাবো, কি করব। এখন তৃণমূলের যে পরিস্থিতিটা চলে এসছে না, এই যে এতগুলো বছর ধরে আমরা দেখলাম পুলিশকে দিয়ে এত অনৈতিক কাজ, এত কিছু করলো মমতা বন্দ্যোপাধ্যায়, দেখলো এখন আস্তে আস্তে দেখতে পাচ্ছে যে জনতাও আমার পাশ থেকে সরে যাচ্ছে। মানুষকে যে এত বছর আমরা ভুল বুঝিয়ে রেখেছিলাম, ভয় পাইয়ে রেখেছিলাম যে হয় পুলিশ তৃণমূলের বিরুদ্ধে যদি কথা বলি পুলিশ তুলে নেবে, না হলে অন্য কোনোভাবে পুলিশ আমাদেরকে হ্যারাস করবে। আলটিমেট কিন্তু মমতা ব্যানার্জি নিজের যে ডিপার্টমেন্ট, আমি পুলিশ মন্ত্রী, আমি সব সেটাতে ফেলিওর 100% ফেলিওর। 10 সেকেন্ড তারপর সজল দা 10 সেকেন্ড, এক সেকেন্ড 10 সেকেন্ড সৌরভ বাবু, আমার সময় নেই। একটা কোশ্চেন, 2026 যদি মমতা বন্দ্যোপাধ্যায় 250টা সিট নিয়ে আসে, তুমি এখানে গ্যারান্টি দিতে পারবে তুমি বিজেপিতেই থাকবে, জীবনে তৃণমূলে আসবে না? শুধু এখানে বলে দাও যে আমি তৃণমূলের জীবনে আসবো। টাইমার ফিরবো সজল দা আপনার কাছে আসলে অর্জুন দার উত্তর 10 সেকেন্ড। স্বপ্ন দেখছো মমতা ব্যানার্জি? না আমি তৃণমূলে আসবো না। 30 সেকেন্ড সজল দা। সজল দা কথা বলি, তুমি আগে গ্যারান্টি দাও যে 2026 সালে মমতা জি যদি ভুল করেও দুঃস্বপ্নেও চলে আসে, তুমি যদি অর্জুন দা তৃণমূলে ফিরতে চায়, তোমরা তাকে নেবে না তুমি তার আন্ডারে দল করবে? এটা বলো। অর্জুন সিং জিন্দাবাদ বলে তুমি মিছিল করবে না তো? যেমন ওই একটা তোমাদের পাপস আছে, তোমাদের দেখো, তাহলে আর বকছো কেন? আমি বলছি এবার নেতাই ফোনে রোজ ফোন করছে কি আমাকে দলে নিয়ে না। হ্যাঁ, তো জানো না, তোমার কোনো আইডিয়া নেই। তোমার দলের টাইমার থেকে ফেরাবো, টাইমার থেকে না। অর্জুন দা একটা বড় কথা বললেন, বড় নেতারা অর্জুন দাকে ফোন করছেন তৃণমূলে ফিরতে, এটা কিন্তু বড় খুলাসা একটা করছেন। না বিজেপিতে, আচ্ছা বিজেপিতে ফেরার জন্য, হ্যাঁ, মানে আমাদেরকে বিজেপিতে নিয়ে আসো। তৃণমূলের নেতারা বলছেন বিজেপিতে ফিরবেন, এটা তো বড় খবর। কিশোরের অগ্নিমান একটা বড় খুলাসা, একটা দুটো নাম পেতে পারি? নাম এখন বললে তো অসুবিধা আছে না, নাম বলবো না। 35 জন এমএলএ আমাদের এখানে আসার জন্য অপেক্ষা করছে, তোমাদের সব সৌরভের সাথে যোগাযোগ করো। বেশ, আমি এখানে শেষ করছি। আমি অর্জুন দা, আমি আরো একবার জিজ্ঞেস করি, একটা দুটো নাম কারা বিজেপিতে ফেরার, বিজেপিতে আসার কথা বলছে, অবৈধ করে রেখে দিই কোন নাম? অর্জুন দা, না সেটা নাম গোত্রহীন। আচ্ছা, অর্জুন দা একটা বড় খুলাসা করলেন। আমার প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পুলিশকে নিজেই বলছেন পুলিশ কাজ করতে পারছে না ইত্যাদি, কাউন্সিলর বুকে লাথি মেরে মানুষ মেরে ফেলছে, পুলিশ লাঠিচার্জ করছে সাধারণ মানুষের ওপর, গুন্ডামি চলছে। প্রশ্ন হচ্ছে, রাজ্যটাকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় সামলাতে না পারেন, যদি মেনেই নিচ্ছেন, তাহলে চেয়ারটা ছেড়েই দিন না। কি আঁকড়ে ধরে আছেন? পারছেন না যখন, কষ্ট হচ্ছে যখন, ছেড়েই দিন। নাকি বাংলার মানুষ 2026 আর 3 মাস বাকি, আর 2 মাস হয়তো বাকি, বাংলার মানুষকেই সেই কাজটা হয়তো করতে হবে, সেই প্রশ্ন থাকছে। বড় ব্রেকিং নিয়ে ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ব্রেকিং নিউজ, তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যের 7 দিনের পুলিশি হেফাজত।
7 দিনের পুলিশি হেফাজত হলো গ্রেফতার হওয়া কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যের এবং বুকে লাথি মেরে খুনের অভিযোগে গ্রেফতার কাউন্সিলরের 7 দিনের পুলিশি হেফাজত ব্যারাকপুর কোর্টে। রবীন্দ্রনাথ ভট্টাচার্যের 7 দিনের পুলিশি হেফাজত। কিশোরের অগ্নিবাণে ব্রেকিং নিউজ, 7 দিন পুলিশের হেফাজতে থাকতে হবে রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে। পুলিশ জিজ্ঞাসাবাদ করবে এবং তদন্ত চালাবে, এমনটাই নির্দেশ আদালতের। বৃদ্ধকে বুকে লাথি মেরে খুনের অভিযোগ তৃণমূলের কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য। আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে 7 দিনের পুলিশি হেফাজত দিল আদালত। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।